ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে এখন রয়েছি বর্তমানে রয়েছি ফুলিয়ার বয়রার কৃত্তিবাসে। আর এই কৃত্তিবাস জায়গাটা কি জন্য বিখ্যাত তোমরা অনেকেই জানো। তো যাই হোক, আজকে আমি প্রথমে দেখাবো তোমাদেরকে যেখানে কবি কৃত্তিবাস ওঝা বসে রামায়ণ অনুবাদ করেছিলেন বাংলাতে। তো চলো আমরা প্রথমে সেখানেই যাই, সেখান থেকে আমি পরে আবার এখানে আসছি। তো চলো। তোমরা যারা এই কৃত্তিবাস গ্রামে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসবে ফুলিয়া স্টেশনে। আর এই ফুলিয়া স্টেশন থেকে বেরিয়েই তোমরা যে কোনো টোটোকে বললেই হবে যে আমরা কৃত্তিবাসে যাব, মানে কৃত্তিবাসের বাড়ি দেখতে যাব। তো তারা নিয়ে চলে আসবে তোমাদের 20 থেকে 25 টাকার বিনিময়ে। আর প্রবেশ করতেই দেখতে পাবে এখানে রয়েছে কৃত্তিবাস স্মৃতি তোরণ। তো চলো আমরা ভিতরের দিকে প্রবেশ করি আর তারপরে তোমাদেরকে দেখাই যে এখানে কি কি আছে বা এখানে আসলে তোমরা কি কি দেখতে পারবে। চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি। আর ভিতরে প্রবেশ করতেই দেখি আমার ডান দিকে মহাকবি কৃত্তিবাসের স্মৃতি তোরণ। আর এখানেই লেখা রয়েছে মহাকবি কৃত্তিবাসের আবির্ভাব আনুমানিক 1440 খ্রিস্টাব্দে মাঘ মাসের পঞ্চমী তিথি রবিবার। তার মানে তিনি 1440 খ্রিস্টাব্দের মাঘ মাসে পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। আর এইখানেই মহাকবি কৃত্তিবাসের স্মৃতি উদ্দেশ্যে একটি স্কুল স্থাপন করা হয়েছে। আর সেই স্কুলটির নাম ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। আর এই যে বিশাল বটবৃক্ষটা দেখতে পাচ্ছ, এই বটবৃক্ষের নিচেই নাকি বসে মহাকবি কৃত্তিবাস রামপাঁচালী বা রামায়ণ রচনা করেছিলেন বাংলাতে। আমি এখন এই বটবৃক্ষের নিচে রয়েছি যেখানে কবি কৃত্তিবাস তার রামায়ণ রচনা করেছিলেন। তো আর এখানে কিন্তু তাই লেখা আছে, দেখো, এই বটবৃক্ষের শীতল ছায়ায় বসিয়া কবি কৃত্তিবাস তাহার প্রসিদ্ধ রামায়ণ রচনা করেছিলেন। তো চলো আমরা আশেপাশে আরো ঘুরে দেখি। আর এই বটবৃক্ষ তো দেখলাম এখানটায়। তোমাদের তো দেখালাম এই যে বট গাছটা, যেটা মানে কথিত আছে এই বট গাছের নিচে নাকি বসে কবি কৃত্তিবাস ওঝা রামায়ণ রচনা করেছিলেন। তো এখন যেটা মানে রাম মন্দির নিয়ে তো এত কিছু চলছে, মানে আমরা বাঙালিরা এই কৃত্তিবাস ওঝা যিনি মানে সংস্কৃতের যে রামায়ণটা ছিল সেখান থেকেই বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন। আর সেই বাংলা ভাষার অনুবাদের পরেই কিন্তু আমরা এই রামায়ণ সম্পর্কে এত কিছু জানতে পেরেছিলাম। আর এখন যেটা রাম মন্দির নিয়ে যেটা চলছে জানতে পেরেছি, হ্যাঁ এখনো জানতে পারছি, হ্যাঁ। তো এই যে মানে বাংলায় মানে বাঙালিদের কাছে এই যে কৃত্তিবাস ওঝা, ইনি যে কত বড় একটা মহান ব্যক্তি, যিনি এই বাংলায় অনুবাদ করে আজকে আমাদেরকে জানিয়ে গেছেন, মানে আমরা যেখান থেকে জানতে পারছি রামায়ণ সম্পর্কে। আর এই যে রামের আবির্ভাব বা রাম নিয়ে যাই কিছু না কেন, সবই কিন্তু আমাদের বাঙালিদের কাছে এই কৃত্তিবাস ওঝার একটা বড় অবদান রয়ে গেছে। মানে সেই অবদান রয়ে গেছে, সেই অবদানটাই আমরা তার জন্য তোমাদেরকে দেখাতে আসলাম। তো চলো আমি তোমাদেরকে দেখাই। আরো এইদিকে রয়েছে কৃত্তিবাস ওঝার একটা মূর্তি তৈরি করা আছে, সেটা তোমাদের দেখাই। তো চলো দেখো। আর এইদিকে তো রয়েছে, তোমাদের দেখালাম যে স্মৃতি স্মরণের জন্য একটা রয়েছে। আর এই টোটালটা কিন্তু রয়েছে ফুলিয়ার যে হাই স্কুলটা, মানে কৃত্তিবাস যে হাই স্কুল, সেই কৃত্তিবাস হাই স্কুলের মাঠের একটা পাশে। পুরো জায়গাটা দেখো কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে, মানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গাটা গোছানো রয়েছে। তো চলো তোমাদের দেখাই। বন্ধুরা এবার চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এই যে ঘরটি রয়েছে, ঘরটিতে কি আছে চলো আমরা দেখে নিই। আর এই দেখো আমি কিন্তু ঘরটির সামনে চলে এসেছি। আর ঘরটির মধ্যে রয়েছে মহাকবি কৃত্তিবাসের ভাবমূর্তি। আর তার সাথেও রয়েছে রামায়ণের 4টি চরিত্র। এর মহাকবি কৃত্তিবাসের বাঁ পাশে রয়েছে হনুমান এবং লক্ষ্মণ। আর মহাকবির ডান পাশে রয়েছে রাম এবং সীতা। এবার আমি তোমাদের দেখাবো কৃত্তিবাস কূপ। আর এই কূপটি নাকি মহাকবি কৃত্তিবাস নিজের হাতে খনন করেছিলেন তার পরিবারের ব্যবহারের জন্য। তো চলো কূপটি দেখে নিই। মহাকবি কৃত্তিবাস ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। তিনি বাঙালির আবেগ, অনুভূতি ও রুচির দিক লক্ষ্য রেখে সর্বজনবোধ্য পদ্যে মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদ করায়
কৃত্তিবাসী রামায়ণের ব্যাপক জনপ্রিয়তা লাভ ঘটে। আর এই ভিডিওটা 22 তারিখের পরে পাবলিশ হচ্ছে, কিন্তু আমি আজকে এসেছি 21 তারিখে। তো দেখে বুঝতে পারছো এই জায়গাটাতে, এখানে যে কালকে তো 22 তারিখ সেহেতু তো রাম মন্দির উদ্বোধন আছে। আর যেহেতু রাম মন্দির উদ্বোধন আছে, যেহেতু বাংলায় কবি কৃত্তিবাসের একটা বড় অবদান রয়েছে, সেই জন্য কিন্তু এখানে একটা ছোট প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এখানে একটা অনুষ্ঠান হবে আগামীকালকে, এই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এখানেও কিন্তু অনুষ্ঠান হবে। তো আমার কাছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেটা তোমরা এই যে বাংলায় যে কৃত্তিবাস ওঝা যিনি রামায়ণ রচনা করেছিলেন, তো তোমরা অবশ্যই টাইম পেলে কোনো একদিনের জন্য এই ফুলিয়ার এই কৃত্তিবাস গ্রামে চলে আসো, এসে এই জায়গাটাতে একটু ঘুরে যাও, দেখে যাও। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই কৃত্তিবাস ওঝার যেখানে সমাধি আছেন, তো সমাধিতে। তো চলো যাই সমাধির কাছে। আর এই বটবৃক্ষের পাশ দিয়েই মাত্র 2 মিনিটের হাঁটা পথ রয়েছে। এই হাঁটা পথেই গেলে আমরা পেয়ে যাব কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেই জায়গাতে। আর এখানে রয়েছে একটি গ্রন্থাগার। তো চলো আগে তোমাদের দেখাই অস্থি সমাধিটা। তো চলো। এখন আমরা চলে এসেছি হরিদাস ঠাকুরের হরিপাঠ আশ্রমে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। হরিদাস ঠাকুরের জন্ম সাতক্ষীরা জেলার কেরাগাছি বুরন গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। আর এই হরিদাস ঠাকুর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত ও অদ্বৈত আচার্যের অনুসারী এবং তার নিকটতম বন্ধুও ছিলেন। হরিদাস ঠাকুর যখন প্রভুর এক তরুণ ভক্ত ছিলেন, তখন তিনি মায়াদেবীর অবতারে মোহিত হয়েছিলেন। বর্তমানে আমি আছি শ্রী শ্রী হরিদাস স্মৃতিরক্ষা সমিতির, মানে এই জায়গাটাতে যে হরিদাসের যে স্মৃতিরক্ষা সমিতি আছে সেখানে। আর এই জায়গাটাতে আছে মহাকবি কৃত্তিবাস পণ্ডিতের অস্থি সমাধি। তো তোমাদের দেখাই, এই যে এটা কিন্তু মহাকবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি। আর এটা 900 বঙ্গাব্দে এই অস্থি সমাধিটা তৈরি করা হয়েছিল। মানে এখানে রয়েছে কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি। তো তোমরা কিন্তু এই ফুলিয়ার এই বয়রার এই গ্রামটাতে আসলে অবশ্যই এই জায়গাটাতেও একবার এসে ঘুরে যেও, কারণ এই জায়গাটাতে না আসলে কিন্তু তোমাদের মানে সবকিছু অসম্পূর্ণ রয়ে যাবে। তো চলো আরো দেখাই এখানে কি কি আছে। মহাকবি কৃত্তিবাসের অস্থি সমাধি তো দেখা হলো, তো চলো এবার যাই সামনের মন্দিরে। কি কি দেবদেবী আছেন চলো দেখে আসি। আর এই মন্দিরে আছেন শ্রী বলরাম এবং তার স্ত্রী রেবতী, এবং তার বাম পাশে রয়েছেন শ্রী রাধাকৃষ্ণ, আর তার নিচে রয়েছেন পরমহংসদেব, জগন্নাথ এবং পঞ্চরত্ন। এবার চলো যাই পাশের এই মন্দিরটিতে। আর এই মন্দিরটি কিন্তু আগে গুহা ছিল, যেখানে বসে শ্রী হরিদাস ঠাকুর মালা জপ করতেন বা কৃষ্ণ নাম করতেন। শ্রী হরিদাস ঠাকুর মুসলিম পরিবারে বেড়ে ওঠেন এবং তারপরে যুবক অবস্থায় বৈষ্ণব ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে শ্রী হরিদাস ঠাকুরকে একটি নদীতে ফেলে দেওয়া হয়। বেত্রাঘাত অবস্থায় জর্জরিত হয়ে তিনি গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে এখানে এসে পড়েন এবং জঙ্গলাকীর্ণ একটি গুহায় তিনি সাধনা শুরু করেন। বর্তমানে এই স্থানেই শ্রী হরিদাস ঠাকুরের মন্দির স্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে একটি পঞ্চতত্ত্ব মন্দির। তোমাদের দেখায় পঞ্চতত্ত্ব মন্দিরটি। তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্দির। তো এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে। এর ভেতরে তোমাদের আমি দেখাচ্ছি, তাও আগেরবার যখন এসেছিলাম তো তখন খোলা ছিল, আমি সেই ভিডিওটাই তোমাদের দেখাই। আর চলো এবার আমি দেখাই তোমাদের পঞ্চতত্ত্ব মন্দিরের ভিতরে কি আছে। আর মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি সামনেই আছেন বলরাম, সুভদ্রা, জগন্নাথ এবং গোপাল। আর এই যে এখানে নামযজ্ঞ মঞ্চ, এখানে একটি কালী মন্দির আগে ছিল, ভগ্নপ্রায় অবস্থাতে ছিল। এখন এসে দেখি এখানে নির্মাণের কাজ চলছে। তো কিছুদিনের মধ্যেই এই কালী মন্দিরটি নির্মাণ হয়ে যাবে। তো তোমরা এখানে আসলে সেটা দেখতে পারবে। তোমাদের তো হরিদাস ঠাকুরের স্মৃতিরক্ষা সমিতিটা ঘুরে দেখালাম। আর এরই পাশে রয়েছে একটি লাইব্রেরি। আর শোনা যায় এই লাইব্রেরিটি নাকি ছিল মহাকবি কৃত্তিবাস ওঝার বসতবাড়ি। তো এখন আর সেই বসতবাড়ি নেই, সেটাকে লাইব্রেরি করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখন লাইব্রেরিটি বন্ধ আছে।
তো এই যে এই জায়গাটা তো তোমাদের দেখালাম, জায়গাটা কতটা নিরিবিলি এবং নিস্তব্ধতা দেখে বুঝতেই পারছো। মানে দেখো কতটা চুপচাপ, মানে কোনো মানুষজন এখানে থাকে না, মানে বাইরের মানুষজন এখানে সবাই ঘুরতে আসেন, দেখেন, এবং গ্রামটা অনেকটাই শান্তশিষ্ট। তো চলো এবার আমি তোমাদের দেখাই এখানে যে পাশেই যে গঙ্গা নদীটা রয়েছে, সেই গঙ্গা নদীটা। তো চলো এবার যাই গঙ্গার পাড়ে আর তোমাদের দেখাই যে গঙ্গার পাড়টা কতটা সুন্দর। তো চলো যাই এবার আমরা। কথিত আছে মহাকবি কৃত্তিবাস নাকি এই গঙ্গার ঘাটেই স্নান করতেন। তো এই গঙ্গার ঘাটটি দেখো কতটা সুন্দর করে এখন বাঁধানো রয়েছে এবং এখানে সকলে স্নান করেন। আর এই কৃত্তিবাস গঙ্গার ঘাটে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে স্নান করবার জন্য। এবং এই গঙ্গার ঘাটের পাশেই রয়েছে একটি বট গাছ এবং আরও অনেক দেবদেবী। এখানে একটি শিব মন্দিরও আছে, যেখানে সবাই স্নান করবার পরে শিব মন্দিরের জল দেয়। তো দেখে বুঝতেই পারছো এই ঘাটটা কতটা সুন্দরভাবে বাঁধানো হয়েছে, একদম নতুনভাবেই বাঁধানো হয়েছে বেশ কিছুদিন আগেই। তো দেখে বুঝতেই পারছো জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত মানুষের ভিড়। আর এখানে আসলে তোমরা প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। আজকে যতটা পারলাম তোমাদের এই কৃত্তিবাসটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, মানে এই গ্রামটা। আর এই যে আমরা আছি এখন বর্তমানে গঙ্গার পাশে। তো তোমরা এখানে আসতেই পারো, হ্যাঁ এসো, খুব সুন্দর জায়গা। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে পাশে একটি জায়গা আছে তারাপুর বলে, তারাপুর বাঁধ। মানে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি না, এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতো হাঁটা পথ, মানে গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। জায়গাটা খুবই সুন্দর, তোমরা চাইলে সেখানেও ঘুরে আসতে পারো তোমাদের হাতে টাইম থাকলে। কিভাবে যে বিকালটা কেটে যাবে, হ্যাঁ মানে একটা সুন্দর বিকেল যে কিভাবে তোমাদের কেটে যাবে তোমরা কিছুতেই বুঝতে পারবে না। তো একদিন সময় করে চলে এসো এই গ্রামে, মানে আর আসাটা তো খুব সহজ, তোমাদের আগেই বলে দিলাম। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের কাছে দিয়ে দিও, যাতে তারা দেখতে পারে যে একটা এত সুন্দর গ্রাম রয়েছে, যেখানে মানে আমাদের এই যে রামায়ণটা মানে বাংলায় অনুবাদ করেছিলেন কবি কৃত্তিবাস ওঝা। তো চলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক 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 সাপোর্ট করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।